ফিরে এলাম বিরতির পরে বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। কবি অগ্নি রায়, সাংবাদিক অগ্নি রায় আজকে আমাদের মুখোমুখি, তার সঙ্গে কথা এগোচ্ছে, কবিতা নিয়ে কথা এগোচ্ছে। অগ্নি, এই প্রশ্নটা আমি বারবার বলে থাকি, এই যে তোমরা কবিরা প্রেমের কবিতা লেখো, তো এই কি প্রেমে পড়তে পড়তে যেতে হয়, লিখতে হয়? মানে এইসব প্রশ্ন আমি সুবোধাকেও করি। এটা তো মানে নানা রকম উত্তর হয় এবং এক একজন এক এক রকম ভাবে দেখে। প্রেম না থাকলে তো কবিতা মানে সম্ভব নয়। মানে প্রেম তো মানে একটা খুব মৌলিক বিষয়, যেটা না থাকলে তো আপনার কোনো শিল্পের কাছে গিয়ে দাঁড়ানো খুব মুশকিল। তা সেই প্রেম কি তুমি আজ পাল্টে যাওয়া প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে মানে সেরকম আগের দিনের ইয়েতে দেখো, মানে বিবাহই প্রেমের? না না না, শুধু তাই এবং শুধু মহিলার কোনো নারীর প্রতি প্রেমও আমি বলছি না। আমি বলছি যে একটা পুরনো সময়ের প্রতি প্রেম, কোনো একটা ফেলে আসা খেলনার প্রতি প্রেম, কোনো রেকর্ডের প্রতি, কোনো গানের প্রতি, কোনো চিত্র তারকা নায়িকার প্রতি, কোনো গল্পের নায়ক বা নায়িকার প্রতি, কোনো বন্ধুত্ব, এবং অবশ্যই নারী, এবং সেই নারীর প্রেমের মধ্যেও প্রচণ্ড তারতম্য থাকতে পারে। মানে সে বন্ধু হতে পারে এবং সবসময় যে বিষয়টা একটা শরীরী আবহ হয়ে যাবে, আদৌ তা নয়, এবং একটা বয়সের পর তো নয়ই বলে আমার মনে হয় আর কি। কিন্তু সবকিছুই মানে সেটাই প্রেম, যেটা আপনাকে একটা ইতিবাচক পজিটিভ একটা এনার্জি দেবে, যাতে আপনি সৃজনে থাকতে পারেন, আপনি লিখতে পারেন। ফলে প্রেম একটা মানে প্রেরণাদায়ক শক্তি, এটা মানতে অসুবিধা নেই। না 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 না, নিশ্চয়ই না। তুমি তো প্রেমের খুব অভাব তো চারিদিকে এই মুহূর্তে, যা রাজনৈতিক এবং সামাজিক আবহ, তাতে প্রেমের থেকে ঘৃণা বেশি দেখি। আচ্ছা অগ্নি, তুমি এই যে ব্যাটলফিল্ড থেকে রিপোর্ট করে চলে আসছো, আফগানিস্তান থেকে বা এই কুম্ভ মেলা থেকে দেখে এসে রিপোর্ট করছো, এত হল্লা হইচই সবকিছুর মধ্যে, আর তোমার তো সংবাদপত্রের রিপোর্ট মানে তোমার দিনের দিন একদম কাজ মিটিয়ে দিতে হচ্ছে, তার মধ্যে থেকেও তুমি যে কবিতা লিখছো, কবিতা তো একটু নিবৃত্তি দাবি করে, এই স্পেসটা তুমি তৈরি করে নিতে পারো, তোমার অসুবিধা হয় না? না, এটা আমার একটা কন্ডিশনড হয়ে গেছে আর কি। মানে বহুদিন ধরে এইটা পেশাটার মধ্যে থাকতে থাকতে, এবং তারও আগে থেকে কবিতার নির্জনতার মধ্যে থাকতে থাকতে, এই বাইরের যে ক্যাওয়াস, বাইরের যে কাকোফনি, সেটা বরঞ্চ আমাকে হেল্প করে, আমাকে সাপ্লিমেন্ট করে যে আমার ওই নিভৃতিটা তৈরি করে নিতে। মানে ভেতর থেকে একটা দাবি আসে, এবং বাইরের এই যে হল্লা, এই যে অ্যাটমসফিয়ারিক্স, এর থেকে অনেক ছবি, অনেক কি বলবো, কবিতা সূত্র আমি পাই। বাহ, এটা খুব খুব ভালো ব্যাপার। একটা সংবাদ মূলত কাব্য, আমরা তো শুনেছি, মূলত না হলেও মানে কিছু আংশিক কাব্য বলে কিছু অংশ তো সেখান থেকেও আসতে পারে। আংশিক কাব্য, কবি মানে জীবন তো বর্জনহীন ভাবে কবিতায় ঢুকবে, জীবন বর্জনহীন, খুব দামি কথা, বর্জনহীন ভাবে কবিতায় ঢুকবে, এটা শঙ্খ ঘোষের লব্জ, বর্জনহীন ভাবে, এবং কিছুই যায় না ফেলা। ফলে সেখান থেকেই বা তুমি কুড়োবে না কেন? যত কুড়োবে তত তো কবিতা সমৃদ্ধশালী হবে, বাংলা সাহিত্য সমৃদ্ধশালী হবে, অনেক নতুন নতুন জিনিস আসবে, অনেক নতুন নতুন জিনিস আসবে। আমরা আবার তোমার একটা কবিতায় চলে যাই। এটা আমার 2-3 বছর আগের জর্দা বসন্ত থেকে। বইটার নাম জর্দা বসন্ত। এটা খুব পছন্দ হয়েছিল আমাদের। হ্যাঁ, এটা একটা ট্রিলজি, ছোট ছোট করে প্রেমের কথা বলছো যখন, প্রেম নিয়েই কবিতা। এক, হঠাৎ চুম্বন দেবভোগ্য, মানুষ জেনেছে কতকাল, ঠোঁটের আড়ালে যে ভাষা, আমি তার বানান পড়লাম। 2, গড়িয়ে যাওয়া ঝর্ণা নাকি কেশ, এমনভাবে ছড়িয়ে দিতে হয়, গম ক্ষেতের ওই ইশারাময় কাঁধে, তোমার কৃষি আমার পরাজয়। বাহ। 3, যতটুকু আড়াল রাখলে আঁচল, পতিত হয় তৃষ্ণা কাতর কিশোর, ততটুকুই শাসন ছেঁড়া রাতে, বর্ষা তুমি দেখাও ঘনঘোর। খুব ভালো। অগ্নি আমাদের 90-এর অন্যতম উল্লেখযোগ্য একজন কবি, আমাদের বন্ধু রূপক চক্রবর্তী। রূপক তোমার লেখা খুব ভালোবাসতো, তো খুবই বলতো, মানে তোমার লাইন টাইন মুখস্থ বলতো, হঠাৎ ফোন করে তোমার কথা বলতো। এই রূপকের সঙ্গে তোমার একটা বিরাট সম্পর্ক ছিল না? একটা অদ্ভুত অনন্য সম্পর্ক ছিল। রূপক দা এবং আমি কোভিডের সময় টানা 1.5 বছর ফোনে প্রতিদিন কথা বলেছি, এবং শুধু ফোনে ফোনে আমরা একটা বই বার করে ফেলেছি, যোগেন্দাকে দিয়ে ছবি আঁকি, মানে খুব কঠিন কাজ, কিন্তু সেটা দেশ থেকে বেরিয়েছে। বইটার নাম ছিল পার্ক স্ট্রিট পদাবলী। তো সেই পার্ক স্ট্রিট পদাবলীর প্রথম পরিকল্পনাটা ও করে, যে ও সারাক্ষণ খালি বলতো চলো একটা সুনীল গাঙ্গুলি এবং শক্তি চট্টোপাধ্যায়ের সুন্দর রহস্যময়। তো ওরা, আমি এইসব লোক হাসিয়ে তো লাভ নেই, এইসব কি বলছো, বলে না না, ও তো ভীষণ, তুমি জানো যে
অসম্ভব সাহস এবং পরোয়া করতো না কিছু। করবো কাকে, যোগেনদাকে বলবো। তো ও আমাকে বলতো তুমি বলো তুমি বলো। তো আমি যখন যোগেনদাকে বলতাম, রূপকে বলতো বাবা রূপক, ওকে খুব ভয় পাই, মানে সবাই চমকাতো আর কি। তা ঠিক আছে, হ্যাঁ ভালোবাসা থেকেই চমকানো, আর কিছু না। তো এই করে করে আমরা ফোনে 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 এদিকে দেশের আমাদের অপু এইসব করে আমরা পুরো বইটা বেরিয়ে গেছে, আমরা কেউ দেখিনি, মানে বই হয়ে গেছে, কারণ তখন কেউ বেরোতে পারছি না, আর আমি তো দিল্লিতে আটকে আছি আর কি। তো সেইভাবে, এবং তখন থেকে আমাদের একটা অদ্ভুত মানে 4বার 3বার করে ফোন করতো, এবং বেশিরভাগ সময়ই ও পুরোনো দিনের গল্প বলতো আর কবিতা নিয়ে আলোচনা করতো। এবং আমি দেখতাম ওর কি দুর্ধর্ষ স্মৃতিশক্তি, ও যে কোনো কবিতা যে কোনো সময়, তোমাদের কবিতাও মুখস্থ বলতো। আর গানের প্রতি একটা বিরাট ওর দুর্বলতা ছিল, বা আর সুনীলদার প্রতি একটা আজন্ম লালিত ভালোবাসা, এবং শক্তির কবিতার প্রতি সুনীলদা খুব স্নেহ করতেন, ব্যক্তিগত জায়গা থেকে বিরাট স্নেহ তো ছিল। রূপকের চলে যাওয়াটা আমরা খুব মিস করি, তাই বলো? হ্যাঁ, ওকে তো মানে প্রচুর চেষ্টাও করা হয়েছিল, তোমরা সবাই আমরা সবাই মিলে করেছিলাম, কিন্তু ও ডিসাইড করে নিয়েছিল একরকম ভাবে যে, এবং ওর একটা কথা খুব প্রায়ই বলতো যে ওর মেয়েকে নাকি এটা খুবই বলতো যে আমি যদি চলে যাই অন্তত এটা জেনে রাখবি বাংলার অনেক লাইব্রেরিতে আমার বই থাকবে। তা বটেই তো একটা, বিশেষ করে ও চলে যাওয়ার পরই যে কবিতাটা ভাইরাল হলো 25শে বৈশাখ বলে না, তাছাড়া রূপকের কল্পতরু উৎসব বইটা ছাড়া তো ভাবাই যায় না বাংলা কবিতায় নিশ্চয়ই একটা টাইম পেয়ে যাবে। কবিতা তো খুব সাময়িকের মূল্যে বিচার হয় না, একটা দীর্ঘ সময় পরে দেখা যায় যে কার কি 10 বছর 15 বছর পর আবার হয়তো পুনরুত্থান হবে বলে আমি আশা করি। এখনো রূপকের কবিতা আবৃত্তি শিল্পীদের মুখে মুখে ফেরে তো আমরা দেখি। এরকমই আরো আকর্ষণীয় অকপট কথাবার্তা রয়ে গেছে, কেউ যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরেই।